ওয়েলকাম টু অন টিউটোরিয়াল পাবলিক চ্যানেল। আজকে আমাদের টপিকস এলপি এবং টেকনিশিয়ানের ফিজিক্স বা ভৌতবিজ্ঞানের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এটা পার্ট নাম্বার 2। প্রথম কোশ্চেন বলছে তাপমাত্রা একই বৃদ্ধির জন্য তামা কাচের চেয়ে প্রায় ড্যাশ গুণ বেশি প্রসারিত হয়। তো সঠিক আনসারটা হবে অপশান ডি, 5 গুণ বেশি প্রসারিত হয়। কারণ তামার তাপ পরিবহনের ক্ষমতা কাচের থেকে বেশি, তো এর জন্য এর প্রসারণ ক্ষমতাও বেশি হবে। 20 ভোল্টের বিভব পার্থক্য সহ দুটি বিন্দু জুড়ে 10 কুলম্ব আধান সঞ্চালিত করার জন্য কি পরিমাণ কার্য করতে হবে? তো এর জন্য আমরা একটা ফর্মুলা জানি যে তড়িৎ বিভব ইকুয়ালস টু কার্য বাই আধান। তড়িৎ বিভব অর্থাৎ ভি ইকুয়ালস টু কার্য অর্থাৎ ডব্লিউ ডিভাইডেড বাই আধান কিউ। ঠিক আছে, তো এখানে 20 ভোল্ট বলেছে, 20 ভোল্ট ইকুয়ালস টু ডব্লিউ কার্যই বের করতে বলেছে, কিউর মান বলেছে 10 কুলম্ব। তো ডব্লিউ ইকুয়ালস টু হবে 200 জুল। তো অপশন বি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, 15 সেমি পুরু একটি কংক্রিটের দেওয়ালের ভেতরের তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড এবং বাইরের তাপমাত্রা 5 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রাচীরের প্রতি বর্গ মিটারে তাপ পরিবাহিতা 0.81 জুল পার সেকেন্ড মিটার কেলভিন মাধ্যমে তাপ হ্রাসের মান কত? এখান থেকে আমরা T1 জানি 25 ডিগ্রি সেন্টিগ্রেড, T2 জানি 5 ডিগ্রি সেন্টিগ্রেড, আর টেম্পারেচার কন্ডাক্টেন্স মানে পরিবাহিতা, তাপ পরিবাহিতা, যেটাকে আমরা টিসি দিয়ে রিপ্রেজেন্ট করব। তো 0.81 জুল সেকেন্ড মিটার এবং কেলভিন। ঠিক আছে, আর দেওয়ালের থিকনেস বলেছে 15 সেমি, তো এই থিকনেসটাকে আমরা মিটারে কনভার্ট করব। তো 0.15 মিটার। হিট ট্রান্সফার আমরা একটা ফর্মুলা জানি, টেম্পারেচার কন্ডাক্টেন্স মাল্টিপ্লাই এরিয়া মাল্টিপ্লাই টেম্পারেচার ডিফারেন্স T1 মাইনাস T2 ডিভাইডেড বাই ওয়াল থিকনেস। এটা হলো তাপ হ্রাসের হার। তো দেওয়ালের মধ্যে দিয়ে যতটা পরিমাণ তাপ হ্রাস হবে তার হার আমরা এখান থেকে এই ফর্মুলা থেকে পাবো। ঠিক আছে, তো টিসি অর্থাৎ টেম্পারেচার কন্ডাক্টেন্সের মান কত? 0.81 গুণ এরিয়া এখানে হবে 1। ঠিক আছে, মাল্টিপ্লাই টেম্পারেচার ডিফারেন্স 25 আর 5 ডিফারেন্স কত? 20 ডিভাইডেড বাই ওয়াল থিকনেস 0.15। এর দশমিক আর এর দশমিক দুটো কাট হয়ে যায়। এবার এটাকে 4 5 20, 3 5 15 তে কাটি, এটা 3 7 81 এবং এটা 4 দিয়ে গুণ করলে 108 জুল পার সেকেন্ড। অপশন ডি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, 12 ওহম এবং 24 ওহম রোধ বিশিষ্ট দুটি রোধকে সমান্তরাল সমবায়ে সংযুক্ত করা হয়েছে। তারপর 22 ওহম রোধ বিশিষ্ট রোধক এবং একটি 12 ভোল্ট ব্যাটারির সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়েছে। 24 ওহম রোধকটিকে তড়িৎ প্রবাহের মান কত হবে? প্রথমে এটা একটা ডায়াগ্রাম এঁকে নিই। এই ডায়াগ্রামে প্রথমে বলেছে এটা 12 ওহম আর নিচের এটা 24 ওহম, এটা প্যারালালে কানেকশন করা আছে। এই দুটো একটা 22 ওহম রেজিস্ট্যান্সের সঙ্গে শ্রেণীতে যুক্ত আছে, আর এটা আবার 12 ভোল্ট ব্যাটারির সাথে যুক্ত আছে। এখান থেকে এই ডেটাগুলো আমরা জানি। প্যারালালে যে রোধটা যুক্ত আছে ইকুইভ্যালেন্ট রোধ কত হবে? 1/R ইকুয়ালস টু 1/12 যোগ 1/24। এখান থেকে আর এর মান বেরোবে 8 ওহম। এবার এটাকে শ্রেণীতে যুক্ত করব। তো টোটাল রেজিস্ট্যান্স হবে এদিকে 22 ওহম আর এদিকে 8 ওহম। টোটাল শ্রেণীতে যোগ করলে যুক্ত হয়ে যাবে সরাসরি। তো 22 আর 8 হবে 30 ওহম। ঠিক আছে, এইবার আমরা কি জানি যে ভোল্ট ইকুয়ালস টু অ্যাম্পিয়ার মাল্টিপ্লাই রোধ। ভোল্ট 12, অ্যাম্পস জানি না, রোধ 30। তো আই এর মান হবে 12/30। এটা 3 দিয়ে কাটলে 3 4 12 আর এটা 3 10 কে 10, 2 2 4, 5 2 10। তো আই এর মান পাবো 2/5।
অ্যাম্পস। ঠিক আছে, বলছে 24 ওহম যে রোধ তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত হবে। এইবার এখানে আরেকটা ফর্মুলা অ্যাপ্লাই করব যে এই 24 ওহম যে রোধটা আছে তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত হবে। এটা তো আছে প্যারালাল কানেকশন, আমার শুধু দরকার 24 যে ওহম রোধ আছে তার মধ্যে দিয়ে কতটা কারেন্ট পাস হচ্ছে সেটা আমার বের করা। ঠিক আছে, তো অ্যাকর্ডিং টু দ্য কারেন্ট ডিভাইডিং রুল অনুযায়ী আমরা কি জানি যে টোটাল যে কারেন্ট আমরা কি জানি টোটাল অ্যাম্পিয়ার 2/5, তো 2/5 গুণ 24 ওহম যেটার মধ্যে দিয়ে আছে সেটা বের করব। এর জন্য আমরা অপরটা নেব, অর্থাৎ প্যারালালে যে কানেকশনটা আছে যেটা দিয়ে যাচ্ছে না সেটা গুণ করে দেব। ঠিক আছে, ডিভাইডেড বাই, আর এই যে প্যারালালে দুটো কানেকশন হচ্ছে 12 এবং 24 এই দুটোর যোগফল, তো 12 এবং 24 হচ্ছে 36, তো 3 12 36, এই পাঁচটা নিচে চলে আসবে। তো 24 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে 2/15 অ্যাম্পস। 2/15 অ্যাম্পস, অপশন সি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একটি ধাতব তারের মধ্যে দিয়ে প্রবাহিত বৈদ্যুতিক প্রবাহটি তার প্রান্ত জুড়ে বিভব পার্থক্য ভি এর সাথে সরাসরি সমানুপাতিক যদি এর কোণটি একই থাকে। ধাতব তার আছে, তার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে, বিভব পার্থক্যের সাথে সরাসরি সমানুপাতিক, অর্থাৎ বিভব পার্থক্য যদি বাড়ে অর্থাৎ ভোল্টেজ যদি বাড়ে, ভোল্টেজ বাড়লে তাহলে প্রবাহ বাড়বে, যদি ভোল্টেজ কমে তাহলে প্রবাহ কমবে। এটা একমাত্র তখনই সম্ভব যদি তাপমাত্রা একই থাকে তবে। ঠিক আছে, তো অপশন ডি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, 4টি 100 ওহম রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা সমবায়টিকে 100 ভোল্ট বিতরণ ভোল্টেজের সঙ্গে যুক্ত করা হলে প্রতিটি রোধকে ব্যয়িত ক্ষমতা নির্ণয় করো। তো পাওয়ার ইকুয়ালস টু আমরা কি জানি V²/R, একটা ফর্মুলা জানি। তো প্রতিটি রোধকে বলেছে, প্রতিটি রোধকে এখানে V² ভোল্টেজ অর্থাৎ 100 গুণ 100 ডিভাইডেড বাই রোধ কত, প্রতিটি রোধ 100, প্রতিটি রোধ 100, এই 100 কাট, তো প্রতিটি রোধকে যে ক্ষমতা হবে 100 ওয়াট, এটা হবে সঠিক অ্যান্সার। তো অপশন এ। যদি বলে যে টোটাল পাওয়ার কত, তখন দেখো এই যে 4টি ওহম অর্থাৎ 1/R ইকুয়ালস টু 1/100 যোগ 1/100 যোগ 1/100 যোগ 1/100, এখান থেকে আর এর মান বেরোবে 25 ওহম। ঠিক আছে, আর এর মান 25 ওহম বেরোলো। এইবার এই পাওয়ার ইকুয়ালস টু আমরা কি জানি V²/R, অর্থাৎ V² 100 গুণ 100, আর আর এর মান হবে এই 25 ডিভাইডেড বাই 25, তো 4 25 100, 400 ওয়াট। যদি বলতো যে টোটাল পাওয়ার তখন কিন্তু 400 ওয়াট হতো। ঠিক আছে, প্রতিটি রোধকে বলেছে তো 100 ওয়াট, অপশন এ এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একটি বস্তুর বেগের পরিবর্তনের হার ধ্রুবক, এর গড় বেগ কত। বেগের পরিবর্তনের হার অর্থাৎ অ্যাক্সেলারেশন এখানে কনস্ট্যান্ট বলেছে, অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট, তাহলে গড় বেগ কি হবে যে প্রাথমিক বেগ ইউ আর অন্তিম বেগ ভি ডিভাইডেড বাই 2, এটা হবে গড় বেগ। তো সঠিক অ্যান্সারটা হবে অপশন সি, প্রাথমিক এবং চূড়ান্ত বেগের যোগফলের অর্ধেক। পরের কোশ্চেন, আয়তনের প্রসারণের সর্বোচ্চ সহযুক্ত পদার্থ শনাক্ত করুন। তো আয়তনের প্রসারণের সর্বোচ্চ সহযুক্ত সেটা হবে অপশন বি, শক্ত রাবার। রাবার সব থেকে বেশি প্রসারণ হবে ধাতুর থেকে। পরের কোশ্চেন, যেটি প্রথম শ্রেণীর ভারোত্তোলন দণ্ড নয় তাকে চিহ্নিত করুন। প্রথম শ্রেণীর ভারোত্তোলনের দণ্ড আমরা কিভাবে চিহ্নিত করব, একটা ফর্মুলা আগের ভিডিওতে বলেছি যে অভাব, অর্থাৎ যেটার মাঝখানে আলম্ব থাকবে সেটাই হবে প্রথম শ্রেণীর লিভার, আর যার মাঝখানে ভার থাকবে সেটা দ্বিতীয় শ্রেণীর লিভার, আর যার মাঝখানে বল থাকবে সেটা তৃতীয় শ্রেণীর লিভার। তো আলম্ব কোনটার মাঝখানে নেই সেটা আমাকে দেখতে হবে। তো প্রথম অপশন বলেছে কাঁচি, কাঁচিতে দেখো প্রথমেই এটার মাঝখানে আলম্ব আছে, মাঝখানে আলম্ব আছে, তো এটা প্রথম শ্রেণীর লিভার। এরপরে আছে
পিলার বা স্তম্ভ, এটা একটি সিম্পল লিভার, ঠিক আছে। এটাও কিন্তু প্রথম শ্রেণীর লিভার নয়। সিস বিম ব্যালেন্স সিস, তো এটাও মাঝখানে আলম্ব হচ্ছে, এটাও প্রথম শ্রেণীর লিভার। আর জাতিতে কিন্তু মাঝখানে আলম্ব নেই, এক প্রান্তে আছে, তো এটা কিন্তু প্রথম শ্রেণীর লিভার নয়। অপশন ডি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, তিনটি রোধক 9 ওহম, 9 ওহম এবং x ওহম সমান্তরাল সমবায়ে সংযুক্ত। এই সমান্তরাল সমবায়ে মোট রোধ 3 ওহম। অজানা রোধ x নির্ণয় করুন। মোট যে রোধ অর্থাৎ 1/3 ইকুয়ালস টু, এটা হবে 1/9 যোগ 1/9 যোগ 1/x। তো 1/3 ইকুয়ালস টু এটা কত হবে, 9 এলসিএম থাকবে আর 1 আর 1 2 যোগ 1/x। এটা 1/3 বিয়োগ 2/9 ইকুয়ালস টু 1/x। তো এটার এলসিএম 9 হবে, অর্থাৎ এটা 3 বিয়োগ 2 1/x। তো 1/x এটা 1/9, অর্থাৎ x এর যে মান হবে 9 ওহমই হবে। অপশন ডি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, কোন বস্তু স্থির অবস্থা থেকে x ইকুয়ালস টু 0 এবং t ইকুয়ালস টু 0 যাত্রা শুরু করে। এটি x অক্ষ বরাবর 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার এর ধ্রুবক ত্বরণ নিয়ে চলে। 4 সেকেন্ড থেকে 8 সেকেন্ডের মধ্যে গড় বেগ কত? এখান থেকে আমরা u ইকুয়ালস টু 0 জানি, a ইকুয়ালস টু 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার জানি, আর t1 জানি, আর t1 জানি 8 সেকেন্ড, t2 জানি 4 সেকেন্ড, অর্থাৎ t1 মাইনাস t2 এর টেম্পারেচার ডিফারেন্স হবে 4 সেকেন্ড। এই তিনটে ভ্যালু আমরা এখান থেকে জানি। আমরা একটা ফর্মুলা জানি, v ইকুয়ালস টু u প্লাস at। v এখানে বের করতে হবে, u এর মান 0 প্লাস a এর মান আমরা জানি 3, t এর মান জানি টেম্পারেচার ডিফারেন্স 4। তো v ইকুয়ালস টু এখান থেকে পাবো 12 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু অ্যান্সার না, ঠিক আছে। তো ডিস্টেন্সটা বের করি। ডিস্টেন্সের ফর্মুলা আমরা কি জানি, ut প্লাস হাফ at স্কোয়ার। এইখানে এই যে v ফাইনাল ভেলোসিটি 12 মিটার পার সেকেন্ড, এটাকেই আমরা এখন u হিসাবে ধরবো, অর্থাৎ প্রাথমিক বেগ হিসাবে ধরবো। তো 12 গুণ 4 যোগ হাফ অফ 3 গুণ 4 গুণ 4, 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 3 8 24 এখানে হচ্ছে, আর 4 12 48। তো এই দুটো যোগ করব, তো ডিস্টেন্স হবে 72 মিটার। ডিস্টেন্স পেলাম 72 মিটার। এবার এভারেজ ভেলোসিটি এখান থেকে পাবো যে টোটাল ডিস্টেন্স 72 মিটার এবং টাইম 4 সেকেন্ড। তো 4 18 72, তো 18 মিটার পার সেকেন্ড। অপশন ডি এটা হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। পরের কোশ্চেন, যদি উচ্চতা h থেকে m ভরের একটি বল নামানো হয়, h/3 উচ্চতায় এর স্থিতিশক্তি পোটেনশিয়াল এনার্জি থেকে গতিশক্তি কাইনেটিক এনার্জির অনুপাত কত? এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে বোঝো। তো একটা m ভরের একটা বস্তু আছে, h উচ্চতায়, এটার উচ্চতা h, এটাকে আমরা 3টে পার্টে ভাগ করব, ঠিক আছে। এইবার এই m ভরটাকে h/3 উচ্চতায়, অর্থাৎ এখান থেকে এইখানে নিয়ে চলে আসবো, h/3 উচ্চতায় নিয়ে চলে আসবো। এইখানে এর পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জির অনুপাত বের করতে বলেছে। প্রথমে দেখো পোটেনশিয়াল এনার্জিটা বের করি। এইখানে পোটেনশিয়াল এনার্জির এর ফর্মুলা আমরা জানি mgh। mটা এখানে mই থাকবে, জিটাও এখানে জি থাকবে, এইচটা এখানে ভ্যারি করবে, ঠিক আছে। দেখো এইখানে যে পোটেনশিয়াল এনার্জিটা থাকবে, আগে ছিল এইচ উচ্চতায়, তা দুটো পার্ট নেমে গেছে, তো এখন যেটা হচ্ছে 2h উচ্চতায় আছে, তো এখানে h হবে 2h, ঠিক আছে। আর যেহেতু 3টে পার্ট, তো ডিভাইডেড বাই 3 হলো, তো এখানে হবে পোটেনশিয়াল এনার্জি। এটা এই পোটেনশিয়াল এনার্জি এইখান থেকে যখন দুটো ধাপ নেমে আসলো, তো এটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। আমরা জানি যে শক্তি কখনো ধ্বংস করা যায় না এবং তৈরিও করা যায় না, শক্তি শুধুমাত্র এক স্থান থেকে অন্য স্থানে আসে। তো এখানে এই পোটেনশিয়াল এনার্জিটাই কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। তো এখানে কাইনেটিক এনার্জিটা হবে 2mg H/3, ঠিক আছে।
এইবার এখানে বস্তুটা চলে আসলো, এইখানে যখন বস্তুটা থাকবে তখন এটার পোটেনশিয়াল এনার্জি কত হবে? তো তখন পোটেনশিয়াল এনার্জি হবে mgh, অর্থাৎ এম জি আর এইচ একটা উচ্চতা থাকবে, তো h/3। ঠিক আছে, দুটো উচ্চতা এখানে নেমে চলে আসছে আর একটা উচ্চতা আছে, তো এটা mgh/3 হলো। ঠিক আছে, এইবার আমরা পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি এর অনুপাতটা বের করতে পারবো। পোটেনশিয়াল এনার্জি আমরা জানি mgh/3, আর কাইনেটিক এনার্জিটা এটা 2mgh/3। এই 3 কাট, mg কাট, সরি এটা ক্যাপিটাল এইচ হবে, এইচ কাট, তো এটা হচ্ছে 1:2। তো সঠিক অ্যান্সার অপশন ডি 1/2। পরের কোশ্চেন, লোড কাটিয়ে উঠতে যে বল প্রয়োগ করা হয় তাকে ড্যাশ বলে? তো এফোর্ট বলে। ঠিক আছে, লোডকে কাটিয়ে ওঠার জন্য আমরা বল প্রয়োগ করব যাকে এফোর্ট বলে। দুটি রোধক প্রতিটি 20 ওহম সমান্তরাল সমবায়ে সংযুক্ত এবং এই মিশ্রণটি একটি 40 ভোল্ট সরবরাহ জুড়ে সংযুক্ত। প্রতিটি রোধক জুড়ে ভোল্টেজ নির্ণয় করুন। আগে আমরা বের করলাম প্রতিটি রোধকে কত পাওয়ার ছিল, এবার আমরা ভোল্টেজ বের করব প্রতিটি রোধকে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা দুটো রোধ, প্রতিটি 20 ওহম, এটি একটি 40 ভোল্ট সরবরাহের সাথে শ্রেণীতে যুক্ত আছে। তো এখান থেকে আমরা P = জানি যে V²/R, এটা জানি, তো V² = PR হবে। প্রতিটা রোধে যে পাওয়ারটা থাকবে দেখো V²/R হবে, তো V² কত, তো V এর মান কত 40, তো 40 × 40 ডিভাইডেড বাই R, R এর মান হবে 20, 0 0 কাট, তো 2 2 4, তো এখান থেকে 4 2 8 অর্থাৎ 80 ওয়াট। ঠিক আছে, প্রতিটা রেজিস্ট্যান্সে যে পাওয়ার থাকবে সেটা হচ্ছে 80 ওয়াট। এবার প্রতিটা রেজিস্ট্যান্সে যে ভোল্টেজটা থাকবে, আমরা ভোল্টেজ স্কোয়ার ইকুয়ালস টু, এখানে এই ফর্মুলাটিকে অল্টারনেটিভ ভাবে লিখেছি। ঠিক আছে, তো V² = P কত, প্রতিটা রোধে পাওয়ার হচ্ছে 80 ওয়াট, তো 80 গুণ আর এর মান কত 20, তো 8 2 16, আর এই স্কোয়ারটা এই পাশে আসলে √ওভার হয়ে যাবে, অর্থাৎ ভি এর মান হয়ে যাবে এখানে 4 4 16 40 ভোল্ট। ঠিক আছে, তাহলে প্রতিটি রোধে যে ভোল্টেজ থাকবে সেটা 40 ভোল্ট, অপশন সি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, দুটি রোধক, একটি 20 ওহম অন্যটি 30 ওহম সমান্তরাল সমবায়ে সংযুক্ত। এই সংমিশ্রণটি একটি 8 ওহম রোধক এবং একটি 12 ভোল্ট ব্যাটারির সাথে সিরিজে সংযুক্ত। 20 ওহম রোধকের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহ হলো, অর্থাৎ অ্যাম্পস বের করব। তো এখানেও আগে ছবিটা এঁকে নিই। তো দুটি রোধ বলেছে, একটা 20 ওহম আর একটা 30 ওহম, এটা প্যারালালে যুক্ত, সমান্তরাল মানে প্যারালাল। এটা ফের 8 ওহম সিরিজে সংযুক্ত, এটা একটি 12 ভোল্ট ব্যাটারির সাথে যুক্ত আছে। ঠিক আছে, তাহলে 20 ওহম অর্থাৎ এই যে রোধটা আছে, এই রোধের মধ্যে দিয়ে কতটা বিদ্যুৎ প্রবাহিত হবে বের করব। আগে আমরা এরকম সেম একটা করেছি, তো চলো আবার এটা করি। তো ফার্স্ট আমরা বের করব যে টোটাল রোধ কত আছে এটা বের করি। তো প্রথমে এই প্যারালালটাকে, এই প্যারালালের মধ্যে ইকুইভ্যালেন্ট রোধ কত হবে সেটা বের করি। তো 1/R = 1/20 + 1/30, এখান থেকে ক্যালকুলেশন করলে আর এর মান পাবো 12 ওহম। ঠিক আছে, তো টোটাল রোধটা কত হবে, এটা ফের এই 12 ওহমটা 8 ওহমের সঙ্গে সিরিজে কানেকশন হয়ে যাবে, তো 12 আর 8 সিরিজে হলে সরাসরি যুক্ত হয়ে যাবে 20 ওহম। টোটাল রোধ পেলাম 20 ওহম। এবার আমরা একটা ফর্মুলা জানি যে V = IR। ঠিক আছে, ভোল্টেজ এখানে 12 ওহম, ভোল্টেজ এখানে 12 ভোল্ট, I এর মান বের করব, রোধ এখানে 20 পেলাম, তো I = হবে 12/20, 4 3 4 12, 4 5 20। ঠিক আছে, তো I এর মান পেলাম 3/5 অ্যাম্পস। এইবার আমরা এখানে অ্যাপ্লাই করব যে কারেন্ট ডিভাইডিং রুল। ঠিক আছে, 20 ওহমের মধ্যে দিয়ে কতটা বিদ্যুৎ প্রবাহ হবে সেটা বের করব। তো কারেন্ট ডিভাইডিং রুল অনুযায়ী এই যে মোট কারেন্ট 5 হচ্ছে এই বর্তনের মধ্যে দিয়ে 3.5 অ্যাম্পস, মোট 20 ওহমের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ এটা বের করব, অর্থাৎ তার অপোজিট যেটা আছে 30 ওহম, এটা এখানে গুণ করে দেব। ঠিক আছে, আর এই 20 ওহম এবং 30 ওহম এই দুটোকে যোগ করে দেব 50 ওহম।
শূন্য শূন্য কাটো, আর এই 5টা নিচে চলে আসবে, অর্থাৎ 9/5×5=25 অ্যাম্পস, 9/25 অ্যাম্পস। তো এটাকে ভাগ করব, তো 0.36 অ্যাম্পস। অপশন এ এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, দুটি পৃষ্ঠের মধ্যে গঠিত একটি ছোট কোণীয় পৃষ্ঠকে ড্যাশ বলে। তো দুটি পৃষ্ঠ এর মধ্যে গঠিত একটি ছোট কোণীয় পৃষ্ঠকে বলে চেম্বার। অপশন ডি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একটি পদার্থের ভরের ঘনত্ব বা ঘনত্বকে তার কি হিসাবে সংজ্ঞায়িত করা হয়? এখানে দেখো আমরা কি জানি যে ডেনসিটি ইকুয়ালস টু, ঘনত্ব ইকুয়ালস টু মাস বাই ভলিউম, অর্থাৎ এটা ভর আর এটা আয়তন। তো সংজ্ঞায়িত করা হবে প্রতি একক আয়তনের ভর, প্রতি একক আয়তনের ভর। ঠিক আছে, অপশন এ এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন বলছে ড্যাশ তাপ পরিবাহিতার একক। দেখো এই প্রশ্নটা সহজে উত্তর দিতে পারবে যদি তোমরা 53 নম্বর প্রশ্নটা সঠিকভাবে ফলো করে থাকো। ওখানে দেওয়ালের যে তাপ পরিবাহিতার হার বলেছিল 0.81, তারপরে এর ভ্যালু বলেছিল, সেটাই এখানে এই অ্যান্সারটা হবে। ঠিক আছে, ওখানে কি বলেছিল যে 0.81 জুল ডিভাইডেড সেকেন্ড মিটার কেলভিন। তো সঠিক অ্যান্সারটা হবে অপশান এ এটা। আর এখানে পাওয়ারে -1 মানে এটা নিচে আছে, নিচে আছে। ঠিক আছে, তো অপশান এ এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, মিষ্টি জলের ঘনত্ব লবণাক্ত জলের ঘনত্বের তুলনায় কম না বেশি? তো মিষ্টি জলের ঘনত্ব কম হবে লবণাক্ত জলের ঘনত্বের তুলনায়। তো অপশান বি এটা হবে সঠিক অ্যান্সার। এর জন্য দেখবে নদীতে সাঁতার কাটা খুব কঠিন হয়, সমুদ্রে সাঁতার কাটা খুব সহজ হয়, কারণ সমুদ্রের জলের ঘনত্ব বেশি, তা তোমাকে উপরে ভাসিয়ে রাখে, কিন্তু লবণাক্ত জলের ঘনত্ব কম হওয়ার জন্য ও ভাসাতে পারে না। পরের কোশ্চেন, এল এবং ব্যাসার্ধ আর দৈর্ঘ্যের একটি নলাকার তারের একটি রেজিস্ট্যান্স আর বলেছে। একই উপাদানের অন্য একটি তারের রেজিস্ট্যান্স কিন্তু তারের দৈর্ঘ্যের অর্ধেক এবং ব্যাসার্ধের অর্ধেক হবে। তো ফার্স্ট একটা ছবি আঁকি। এটা মনে করো একটা তার, তার দৈর্ঘ্য এল আর যে ব্যাসার্ধ স্মল আর বলেছে। আরেকটা তার উপাদান একই, এবার এর দৈর্ঘ্যটা অর্ধেক হয়ে গেছে আর ব্যাসার্ধটাও অর্ধেক হয়ে গেছে। ঠিক আছে, এটার যে রোধ বলেছে আর, তাহলে এটার রোধ কত হবে? এটার যে রোধ হবে আমরা কি জানি যে রো এল বাই এ, অর্থাৎ এল বাই এ হচ্ছে এরিয়া স্কোয়ার, এ অর্থে এরিয়া অর্থাৎ আর স্কোয়ার। এখানে যে রোধটা হবে সেটা এল বাই 2 আর আর স্কোয়ার অর্থাৎ আর স্কোয়ার বাই 4, আর এই দুটা নিচে চলে আসবে, 2 2 4 হয়ে যাবে। এইবার এইখানে দেখো আলটিমেটলি আসলো 2L বাই আর স্কোয়ার। তো এইখানে আর এইখানে প্রায় সেম, শুধু এখানে 2 গুণ, অর্থাৎ এখানে 2 আমি যদি গুণ করে দিই এই পাশে, তো এটা আলটিমেটলি আসবে 2R ইকুয়ালস টু 2L আর স্কোয়ার, তাহলে এটা সমান হবে। তো দ্বিতীয়টার যে রোধটা হবে সেটা 2R, অপশন ডি এটা হবে সঠিক অ্যান্সার। পরে কোশ্চেন, কার্যত কোনো যন্ত্রের কাজের আউটপুট ঘর্ষণের কারণে তার কাজের ইনপুটের সাপেক্ষে সর্বদা কীরূপ হবে? তো মনে করো আমি একটা ব্লক, এই ব্লকটাকে এই পাশে বল প্রয়োগ করলাম, এই ব্লকটা এদিকে সরবে। ঠিক আছে, এটা হলো ইনপুট দিলাম। আর আউটপুট আমি মনে করলাম ইনপুট 100% দিলাম, কিন্তু আউটপুট 100% পাবো না, কারণ এখানে ঘর্ষণের জন্য কিছু বল নষ্ট হয়ে যাবে। তো সর্বদা আউটপুট কম হবে, 80 বা 70 পাবো। ঠিক আছে, এরকম। তো সঠিক অ্যান্সারটা হবে অপশান সি, সর্বদা কম হবে। পরের কোশ্চেন, 100 গ্রাম সীসার ব্লক 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত হয়। ব্লকে স্থানান্তরিত তাপের পরিমাণ গণনা করুন। সীসার আপেক্ষিক তাপ 127 জুল কেজি কেলভিন বলে দিয়েছে। এই ধরনের ফিজিক্সের অঙ্ক আগের ভিডিওতে করেছি, আগের ভিডিওতে সম্ভবত দুটো এরকম অঙ্ক ছিল, আজকে আরেকটা এসছে, চলো করে দিই। হিট ট্রান্সফার রেট এর একটা ফর্মুলা জানি যে মাস মাল্টিপ্লাই স্পেসিফিক হিট মাল্টিপ্লাই
টেম্পারেচার ডিফারেন্স, ঠিক আছে, টেম্পারেচার ডিফারেন্স। তো এখানে মাস দেখো 100 গ্রাম বলেছে, 1000 দিয়ে ভাগ করে এটাকে কেজিতে নিয়ে আসি। স্পেসিফিক হিট এখানে বলেছে 127 জুল পার কেজি কেলভিন, 127 জুল পার কেজি কেলভিন। টেম্পারেচার ডিফারেন্স এটা হবে, আগে ছিল 20 ডিগ্রি, এখন হচ্ছে 50, তো টেম্পারেচার ডিফারেন্স হবে 30 ডিগ্রি। দুটো শূন্য কাটো, এখান থেকে একটা শূন্য কাটো, 127কে 3 দিয়ে গুণ করলে 381 জুল। তো এত হিট ট্রান্সফার হয়েছে। অপশান এ এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন বলছে তৃতীয় কোণ প্রজেকশন ড্যাশ। তৃতীয় কোণ প্রজেকশন এটা হলো থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন, এটা একটি ড্রয়িং এর কোশ্চেন। তো থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনটা আসলে কি দেখো ছবিতে বুঝি, যারা আইটিআই বা ডিপ্লোমা করেছে এটা খুব সহজে বুঝতে পারবে। দেখো এরকম 4টে ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে, এটাকে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্ট বলা হয়। থার্ড কোয়াড্রেন্ট এটা ছবি রাখা হয় হরিজন্টাল প্লেন আছে তার নিচে এবং ভার্টিক্যাল প্লেনের পেছনে, এখানে রাখা হয় এরকম। তো তৃতীয় কোণ প্রজেকশনে যে ছবিটা কোথায় রাখা হয় সেখানেই এখানে বলা হয়েছে। সহজ সরল ভাষায় যদি এটাকে বলি, অবজারভার এবং অবজেক্টের মাঝখানে থাকবে প্রজেকশন লাইন, ঠিক আছে। তো সঠিক অ্যান্সারটা হবে অপশন বি। প্রজেকশন সমতল বলতে এখানে প্রজেকশন প্লেন বস্তু এবং পর্যবেক্ষকের মধ্যে অবস্থান করে, ঠিক আছে। তো অপশন বি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোনটি প্রমিত ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর শীটের দৈর্ঘ্য এবং প্রস্থের আনুমানিক অনুপাত? তো সঠিক অ্যান্সারটা হবে অপশন এ 1:√2। ড্যাশকে সময় হার হিসাবে সংজ্ঞায়িত করা হয় যে সময় কাজ করা হয় বা শক্তি স্থানান্তরিত হয়। তো অপশন এ রেট অফ ডুইং ওয়ার্ক বা কাজ করার হারকে আমরা কি বলি, ক্ষমতা। অপশন এ এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, 24 সেন্টিমিটার পুরু একটি ইটের প্রাচীরের অভ্যন্তরীণ পৃষ্ঠের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, বাইরের পৃষ্ঠের তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস। প্রাচীরের প্রতি বর্গ মিটারের মাধ্যমে তাপ হ্রাসের হার, যেখানে তাপ পরিবাহিতা 0.15 জুল পার সেকেন্ড মিটার কেলভিন। তো এরকম প্রথমে একটা অঙ্ক করেছিলাম 53 নম্বর কোশ্চেনে। তো এটাকেও করি আমরা, আগেই ফর্মুলা জানি যে হিট ট্রান্সফার রেট, এটা যে ফর্মুলা হবে টেম্পারেচার কন্ডাক্টেন্স অর্থাৎ টিসি মাল্টিপ্লাই এরিয়া মাল্টিপ্লাই টেম্পারেচার ডিফারেন্স অর্থাৎ T1 - T2 আর ডিভাইডেড বাই ওয়াল থিকনেস। এখানে ভ্যালুটা রেখে দিই, টেম্পারেচার কন্ডাক্টেন্সের মান হবে 0.15 জুল পার সেকেন্ড মিটার কেলভিন, গুণ এরিয়া এখানে 1 হবে, গুণ টেম্পারেচার ডিফারেন্স হবে 20 ডিভাইডেড বাই ওয়াল থিকনেস কত 24 সেন্টিমিটার পুরু। এই সেন্টিমিটারটাকে আমরা মিটারে কনভার্ট করব কারণ সবগুলো মিটারে আছে। তো 24কে 100 দিয়ে ভাগ করলে 0.24 মিটার হয়ে যাবে। তো এই দশমিক উঠে যাবে, 4 5 20, 4 6 24, 3 5 15, 3 2 6, তো 5 5 25/2, তো 25/2 মানে 12.5 জুল পার সেকেন্ড। অপশন সি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, তাপ স্থানান্তরের পরিবাহী এবং পরিচলন মোডগুলি ড্যাশ দ্বারা পৃথক করা বস্তুগুলির মধ্যে কাজ করতে পারে না। তো ভ্যাকিউম অর্থাৎ শূন্য মাধ্যমে পরিবাহী এবং পরিচলন, এই যে তাপ স্থানান্তরের মাধ্যম আছে সেটা কাজ করতে পারে না। আর বিকিরণ অর্থাৎ রেডিয়েশন, এটা কিন্তু শূন্য মাধ্যমেও তাপ পরিবহন করতে পারে। এই পরিবাহী এবং পরিচালনের জন্য মাধ্যমের দরকার হয়। একটি মেশিনের কার্যক্ষমতা কখনোই ড্যাশ হতে পারে না। তো একটু আগেই বললাম যে একটা বক্স দিয়ে বলে দিয়েছিলাম যে ইনপুট এবং আউটপুট সবসময়, ইনপুট যদি 100% হয় আউটপুট 100% হতেই পারে না, ঘর্ষণের কারণে কিছু শক্তি নষ্ট হয়। তো একটা আদর্শ মেশিনেরও সেমই অবস্থা, এটার যে আউটপুট সেটা 100% হতে পারে না। পরের কোশ্চেন, ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেল ড্যাশের সমান। তো আমরা সবাই জানি -40 ডিগ্রি সমান। তো এটা গেল ফারেনহাইট এবং সেলসিয়াস, এটা কমন হয়ে গেছে সবাই জানে। যদি বলে ফারেনহাইট এবং কেলভিনের মধ্যে সমান যে তাপমাত্রা সেটা কত, তখন হবে রাইট অ্যান্সারটা 574.25 ডিগ্রি। এটা হবে ফারেনহাইট এবং কেলভিনের মান সমান এই দুটো স্কেলের। এবং নেক্সট যদি বলে ফারেনহাইট এবং রিউমার স্কেলের
কোন মান সমান? তো তখন হবে -25.6 ডিগ্রি, -25.6 ডিগ্রি। এটা ফারেনহাইট এবং রিউমারের একই মান, ফারেনহাইট এবং রিউমার স্কেলের এটার মান সমান। ঠিক আছে। যদি বলে সেন্টিগ্রেড এবং রিউমার স্কেলের কোন মানটা সমান, তখন হবে 0 ডিগ্রি, তখন হবে 0 ডিগ্রি। যখন একটি সংকুচিত স্লিঙ্কি, এখন বলবে যে স্লিঙ্কি কি জিনিস, তো এটা দেখে নাও, এটা হচ্ছে স্লিঙ্কি। যখন মুক্তি পায় তখন এটি স্থিতিশক্তিকে কোন শক্তি রূপান্তর করে? তো সঠিক অ্যান্সারটা হবে গতিশক্তি, অপশন বি। এটা স্প্রিং এর মতনই স্লিঙ্কিটা। ঠিক আছে। পরের কোশ্চেন, শব্দ বাতাসে 333 মিটার পার সেকেন্ড গতিবেগে ভ্রমণ করে। এইভাবে 1 সেকেন্ডে ড্যাশ দ্বারা 333 মিটার দূরত্ব অতিক্রম করা হয়। তো সঠিক অ্যান্সারটা হবে অপশন ডি, ব্যাঘাত। তো ব্যাঘাতটার যদি আমরা ইংরেজি টার্ম বলি তা হবে ডিসরাপশন বা অবস্টাকেল। ঠিক আছে, ডিসরাপশন বা অবস্টাকেল, এটাকে যদি আরেকটু বাংলা ভাষায় বলি, বাধা। ঠিক। তো শব্দের বেগ 333 মিটার পার সেকেন্ড, এটা ভ্রমণ মানে কোনো বাধা বা অবস্ট্রাকশন বা ডিসরাপশন এই দ্বারা 333 মিটার দূরত্ব অতিক্রম করবে 1 সেকেন্ডে। তো অপশন ডি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, যখন আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় তখন তা কোন দিকে বেঁকে যায়? তো ঘনমাধ্যম, আমি ধরে নিই যে এটা একটা কাচের ব্লক। এখান থেকে ঘনমাধ্যম থেকে আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে যখন লঘু মাধ্যমে অর্থাৎ বাতাসে প্রবেশ করবে, এখানে একটা আমি অবিলম্ব টেনে নিই, বাতাসে প্রবেশ করবে তখন এদিকে না গিয়ে এ কি করবে, আলোকরশ্মি আরও অবিলম্ব থেকে দূরে সরে যাবে। ঠিক আছে, দূরে সরে যাবে। এবং যখন ঘনমাধ্যমে ওই আলোটা ছিল তখন এর গতিবেগ কিন্তু কম ছিল, যখন লঘু মাধ্যমে অর্থাৎ বাতাসে আসবে তখন এর গতিবেগ বেড়ে যাবে। তো সঠিক অ্যান্সারটা হবে অপশন ডি, অবিলম্ব থেকে দূরে সরে যাবে এবং গতি বৃদ্ধি পাবে। 0.5 কেজি ওজনের একটি বল 4 মিটার পার সেকেন্ড বেগে চলমান, বস্তুটির গতিশক্তি কত? গতিশক্তির ফর্মুলা আমরা কি জানি, কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ অফ এম ভি স্কোয়ার। হাফ অফ এম কত, এখানে 0.5 ভি স্কোয়ার অর্থাৎ 4 গুণ 4 দশমিক তলো 2, 2 দুগুণে 4, 2, 5 দুগুণে 10, এই 5 কট অর্থাৎ 4 জুল। অপশন সি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, যদি একটি বস্তুর বেগ তার প্রাথমিক বেগের দ্বিগুণ হয়ে যায় তবে তার গতিশক্তি প্রাথমিক গতিশক্তির চেয়ে n গুণ বেশি হয়ে যায়, n এর মান কত? তো আমি ধরে নিই এটা m1 আর এটা m2, এটা v1 আর এটা v2। প্রথমে মাস, এখানে মাস কনস্ট্যান্ট থাকবে, এখানেও 1 রাখবো আমি, এটাও 1 রাখবো। গতিশক্তি বেগ দ্বিগুণ বেড়ে যায়, অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমি 1 রাখবো আর দ্বিতীয় ক্ষেত্রে 2 রাখবো, দ্বিগুণ বেড়ে যায় বলেছে। প্রথমটার যে কাইনেটিক এনার্জি হবে হাফ অফ এম ভি স্কোয়ার, অর্থাৎ হাফই হবে, কারণ এম এবং ভি এর মান 1, তো এটা একই থেকে যাবে, তো এটা গুণ করলে হাফ হবে আলটিমেটলি। এরপরে এইখানে যে গতিশক্তিটা হবে হাফ অফ এম এর মান 1 আর ভি স্কোয়ার অর্থাৎ 2 দুগুণে 4 হয়ে যাবে। তো এইখানে কাইনেটিক এনার্জিটা হবে হাফ অফ এম ভি স্কোয়ার, এম এর মান 1, ভি স্কোয়ার অর্থাৎ 4। এইখানে এবার দেখো এটা হাফ, এটাও হাফ, এর সঙ্গে এক্সট্রা 4 গুণ হয়েছে, অর্থাৎ এন এর যে মানটা সেটা হবে 4 গুণ। অপশন বি এটা সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, ফ্লেমিং এর ডান হাতের সূত্রে বুড়ো আঙুল কি নির্দেশ করে? তো সঠিক অ্যান্সারটা হবে অপশন সি, পরিবাহী গতির দিক। আগে এই ফ্লেমিং এর ডান এবং বাম, এটা যাদের অসুবিধা হয় একটু ছবিতে দেখে নাও। এটা হচ্ছে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। বুড়ো আঙুলটা ফোর্স অর্থাৎ বল নির্দেশ করছে, ম্যাগনেটিক ফিল্ড তর্জনীটা ম্যাগনেটিক ফিল্ডকে নির্দেশ করছে, এবং মিডল ফিঙ্গার এটা কারেন্ট নির্দেশ করছে। আর এটা হলো ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম। বুড়ো আঙুলটা মোশন বা গতির দিক নির্দেশ করছে, তো এটাই
প্রশ্নে জিজ্ঞাসা করেছিল পরিবাহীর দিক। তর্জনীটা ফিল্ড এবং মধ্যমা কারেন্টকে নির্দেশ করে। তো এইখানে বাম হস্ত এবং ডান হস্তের মধ্যে কমন হচ্ছে তর্জনী এবং মধ্যমা। তর্জনীও এখানে ফিল্ড আর মধ্যমা এখানে কারেন্ট। আর বাম হস্তের ক্ষেত্রে এখানে বুড়ো আঙুলটি ফোর্স বা বলকে নির্দেশ করছে, আর রাইট হ্যান্ডের ক্ষেত্রে মোশন বা দিককে নির্দেশ করছে। ঠিক আছে, মোশন বা গতির দিককে নির্দেশ করছে। পরের কোশ্চেন, সবচেয়ে উপযুক্ত বিকল্প দিয়ে নিম্নলিখিত বাক্যটি সম্পন্ন করুন। বায়ু শক্তিকে সৌরশক্তির চেয়ে অধিক দক্ষ বলে মনে করা হয়। তো অপশন সি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন বলছে নিচের কোনটি গাড়ির অভিন্ন গতির জন্য বেগ সময় গ্রাফ। অর্থাৎ এখানে বলছে ভেলোসিটি, এখানে ভেলোসিটি অভিন্ন অর্থাৎ একই আছে। বেগ এবং সময়ের মধ্যে কোনটা গ্রাফ হবে? তো উপরে এখানে বলছে এটা ভেলোসিটি আর নিচে এটা হলো টাইম। তো সঠিক অ্যান্সারটা হবে, যদি আমি গতি একই রাখি গ্রাফটা কনস্ট্যান্ট থাকবে। তো অপশন এ এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, 4 কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থায় রয়েছে। ধ্রুবক বলের ক্রিয়ার ফলে বস্তুটি 5 মিটার পার সেকেন্ড দ্রুতি অর্জন করে। বল দ্বারা কৃতকার্যের পরিমাণ নির্ণয় করুন। আমরা কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু জানি হাফ অফ এম ভি স্কোয়ার। হাফ এম এর মান কত? 4 কেজি বলেছে। ভি এর মান কত? 5 গুণ 5। তো 2 দুগুণি 4 অর্থাৎ 5 5 25, 25 দুগুণি 50। অপশন বি 50 জুল এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, দুটি প্রতিরোধক, একটি 12 ওহম অন্যটি 24 ওহম সমান্তরাল সমবায়ে সংযুক্ত। সংমিশ্রণটি একটি 22 ওহম প্রতিরোধক এবং একটি 12 ভোল্ট ব্যাটারির সাথে ক্রমানুসারে অর্থাৎ সিরিজে সংযুক্ত আছে। 12 ওহম রোধের তড়িৎ প্রবাহ হলো। দেখো এরকম অঙ্ক আগেও করেছি। প্রথমে এর আগে একটা সার্কিট এঁকে নিই। একটা 12 ওহম একটা 24 ওহম এটা আছে প্যারালালে, আর 22 ওহম এটা আছে সিরিজে, আর 12 ভোল্ট কারেন্টের সঙ্গে এটা যুক্ত আছে। তো 12 ওহম যে রোধটা অর্থাৎ উপরের যে রোধটা এটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত হচ্ছে সেটা বের করতে বলেছে। তো ফার্স্ট এই যে প্যারালালে ইকুইভ্যালেন্ট যে রোধ সেটা বের করব। 1/r 1/12 যোগ 1/24, এখান থেকে r এর মান বেরোবে 8 ওহম। টোটাল রোধটা বেরোবে এদিকে 8 ওহম আর এদিকে 22 ওহম। যখন সিরিজে কানেকশন করব তখন এটা হয়ে যাবে 30 ওহম। 30 ওহম হলো। আমরা ওহমের সূত্র জানি ভি ইকুয়ালস টু আইআর। ভি এর মান 12, আই এর মান বের করব। রোধ এখানে 30 বলেছে, আই এখান থেকে আসবে 12/30 অর্থাৎ 2/5। ঠিক আছে, 2/5 আসলো। টোটাল কারেন্ট 2/5 পেলাম এত অ্যাম্পস। এই কারেন্টটা 12 ওহমের মধ্যে দিয়ে কতটা যাচ্ছে সেটা বের করব। তো অ্যাম্পিয়ার যে ডিভাইড হবে কারেন্ট ডিভাইডিং রুল অনুযায়ী আমরা কি জানি যে 2/5 গুণ 12 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে এটা বের করব। তো এর অপোজিট যেটা আছে 24 এটা গুণ করে দেব, আর ডিভাইডেড বাই 12 এবং 24 এই দুটোর যোগ করে দেব। তো 36 হবে। 6 দিয়ে কাটবো, 4 6 24, 6 6 36, 2 দুগুণি 4, 3 দুগুণি 6। এই 5টা নিচে চলে আসবে। তো 2 দুগুণি 4 ডিভাইড বাই 15। তো 4/15 অ্যাম্পস। অপশন ডি এটা হবে সঠিক অ্যান্সার। এই 12 ওহমের মধ্যে দিয়ে এত অ্যাম্পস কারেন্ট যাবে। পরের কোশ্চেন, 86 ডিগ্রি ফারেনহাইট ড্যাশ এর সমান। তো এটাকে ফারেনহাইট থেকে সেলসিয়াসে কনভার্ট করতে হবে, কারণ সবগুলোই আছে সি। তো ফার্স্ট আমরা কি করব, 86কে 32 দিয়ে বিয়োগ করে দিই। তো এটা হবে 4 5 54 ডিগ্রি। ঠিক আছে, এর শর্টকাট একটা ফর্মুলা আছে। মেইন ফর্মুলা হচ্ছে c/5 ইকুয়ালস টু f মাইনাস 32/9। এই ফর্মুলা থেকে একটা শর্ট ফর্মুলা আছে, সেটা c ডিগ্রিতে বের করব, অর্থাৎ 5/9 গুণ এই যে 54 ডিগ্রি বিয়োগ করলাম 32 ডিগ্রি ফারেনহাইট, সেটা এখানে গুণ করে দেবো। 6 নং 54, 5 6 30, অর্থাৎ 30 ডিগ্রি সেন্টিগ্রেড। অপশন বি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, ভোল্টেজ ভি এর একটি উৎস বর্তনীতে একটি প্রবাহ আই বজায় রাখে। টি সময়ে উৎস দ্বারা সার্কিটে যে শক্তি সরবরাহ করা হয় তাকে কি বলে? আমরা
একটা ফর্মুলা জানি যে পাওয়ার বা ওয়াট ইকুয়ালস টু ভোল্ট মাল্টিপ্লাই অ্যাম্পিয়ার অ্যাম্পস, এবং যদি সময় থাকে সময়টা এর সঙ্গে গুণ করে দাও তাহলে ভোল্ট অ্যাম্পস এবং টাইম, অপশান এ এটা হবে সঠিক অ্যান্সার। এই শক্তিটা সরবরাহ করবে। পরের কোশ্চেন, একটি বস্তু স্থিতাবস্থা থেকে চলা শুরু করে, যখন এর ত্বরণ ধ্রুব থাকে তখন এর সরণ কিসের সমানুপাতিক হয়? ত্বরণ অর্থাৎ এর মানটা এখানে কনস্ট্যান্ট আছে, ইউ এর মান 0, ডিস্টেন্সটা এখানে এস ইকুয়ালস টু আমরা কি জানি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউ এর মান 0 হবে, 0 হলে এটা পুরোই 0 হয়ে যাবে, প্লাস হাফ অফ এখানে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট বলেছে টি স্কোয়ার অর্থাৎ সময়ের বর্গের সাথে সমানুপাতিক হবে, অপশন ডি এটা সঠিক অ্যান্সার। অর্থাৎ সময় বাড়লে দূরত্ব বাড়বে, সময় কমলে দূরত্ব কমবে। পরের কোশ্চেন, 10 ওহম এবং 20 ওহম দুটি প্রতিরোধক ক্রমানুসারে সংযুক্ত, এই সংমিশ্রণটি একটি 30 ভোল্ট সরবরাহকারী ভোল্টেজের সাথে সংযুক্ত। 10 ওহম প্রতিরোধকের ভোল্টেজ খুঁজুন। এটার একটা সার্কিট আঁকি। ক্রমানুসারে সংযুক্ত মানে এটা সিরিজে কানেকশন করা আছে, এটা 10 ওহম, এটা 20 ওহম, ব্যাটারি 30 ভোল্ট, ঠিক আছে। টোটাল যে রেজিস্ট্যান্স হবে 30 ওহম, এদিকে 20 আর এদিকে 10, টোটাল 30 ওহম টোটাল রেজিস্ট্যান্স পেলাম। আমরা একটা ফর্মুলা জানি, ওহমের ফর্মুলা ভি ইকুয়ালস টু আই আর, সেখান থেকে আই বের করি। আই হবে ভোল্টেজ 30, রোধ 30, তো আই এর মান হবে 1, আই এর মান 1। তো এইখানে ভোল্টেজ এবার বের করব, আবার এই ফর্মুলাটি অ্যাপ্লাই করব, ভি ইকুয়ালস টু আই আর, আই কত 1, 10 ওহম রোধের মধ্যে দিয়ে ভোল্টেজ খুঁজতে বলেছে, তাহলে 10 ওহম, তো 10 এর সঙ্গে গুণ করে দেব, তো এটা হবে 10 ভোল্ট, সঠিক অ্যান্সার অপশন বি এটা হবে সঠিক। পরের কোশ্চেন, 2 ওহম এবং 6 ওহম দুটি রোধ সিরিজে সংযুক্ত, এই সমন্বয়টি একটি 12 ভোল্ট ব্যাটারি জুড়ে সংযুক্ত, 6 ওহম রোধে বিদ্যুৎ খুঁজুন। তো এটাকেও আগে আমরা একটা সার্কিট এঁকে নিই। এটা 2 ওহম বলেছে আর এটা 6 ওহম বলেছে আর 12 ভোল্ট। ফার্স্ট তো এখান থেকে টোটাল রেজিস্ট্যান্স বের করব, এটা টোটাল রেজিস্ট্যান্স 6 আর 2 8 ওহম। ভি ইকুয়ালস টু আই আর জানি, ভি 12, আই এর মান বের করব, আর 8, তো আই এখান থেকে হবে 3 4 12, 4 2 8 অর্থাৎ 3/2 অ্যাম্পস, 3/2 অ্যাম্পস অর্থাৎ এটা হবে 1.5 অ্যাম্পস। তো অপশন বি এটাই হবে সঠিক অ্যান্সার, কারণ এটা সিরিজে যুক্ত আছে। 2 ওহমের মধ্যে দিয়ে যে অ্যাম্পস যাবে 6 ওহমের মধ্যে দিয়েও সেম অ্যাম্পসই যাবে, তো সঠিক অ্যান্সারটা হবে অপশন বি। পরের কোশ্চেন, 1 কেজি বলের গতি 2 মিটার পার সেকেন্ড থেকে 4 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করার জন্য কি পরিমাণ কাজ করতে হবে? তো কাজ বলতে এখানে কাইনেটিক এনার্জি, এর ফর্মুলা হচ্ছে হাফ অফ এম ভি স্কোয়ার অর্থাৎ v1 তার হোল স্কোয়ার মাইনাস v2 তার হোল স্কোয়ার, হাফ অফ এম এর মান 1, v1 অর্থাৎ 4 4 16 হবে এটা, বিয়োগ v2 অর্থাৎ 2 2 4 হবে, হাফ অফ 1 গুণ 16 আর বিয়োগ 4 12, তো গুণ 12, 6 2 12 অর্থাৎ 6 জুল কাজ করবে, অপশন সি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, দৈর্ঘ্য 1 আর ব্যাসার্ধের একটি তারের একটি রোধ আর আছে, একই উপাদান দিয়ে তৈরি অন্য একটি তারের রোধ কিন্তু অর্ধেক দৈর্ঘ্য এবং অর্ধেক ব্যাসার্ধ। তো ছবি আঁকি, এটা তার যার দৈর্ঘ্য 1 বলেছে এবং এর যে ব্যাসার্ধ ছোট আর, আর রোধ ক্যাপিটাল আর। এবার আরেকটা তার বলেছে, সেখানে এর দৈর্ঘ্য বলেছে অর্ধেক অর্থাৎ হাফ, ব্যাসার্ধ হবে অর্ধেক অর্থাৎ r/2, তাহলে এর যে রোধটা হবে সেটা হবে কত? দেখো এখানে r ইকুয়ালস টু হবে 1/r², এখানে যে রোধটা হবে
হাফ অফ আর স্কোয়ার, আর 4 উপরে চলে আসবে, আর এই 2টা নিচে চলে আসবে। ঠিক আছে, তো এখানে আলটিমেটলি আসবে হাফ আর স্কোয়ার গুণ 4। তো এই 2 দিয়ে এটা কেটে দিই, তো এখানে আসলো আর ইকুয়ালস টু 2/r স্কোয়ার। এখানে দেখো 2 এক্সট্রা আছে, আমি এখানে যদি 2 গুণ করে দিই তাহলে এটা ইকুয়াল হয়ে যাবে। তো এটার মান সেম, শুধু এখানে 2 এক্সট্রা আছে। এখানে যে রোধটা হবে 2r, অপশান সি এটা হবে সঠিক অ্যান্সার। যদি একটি বস্তুর একটি নির্দিষ্ট মাধ্যাকর্ষণ 1 এর কম থাকে তাহলে এটি ড্যাশের মধ্যে বা উপরে ভাসবে। তো 1 এর যদি কম থাকে কোনো নির্দিষ্ট বস্তুর মাধ্যাকর্ষণ, তাহলে এটা জলের মধ্যে বা উপরে ভাসবে, অপশান বি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, যদি ভি ভোল্টে 2000 কুলম্বের চার্জ সরানোর জন্য 90 জুল কাজ করা হয় তাহলে ভি এর মান নির্ণয় করো। আমরা প্রথমে একটা অঙ্ক করেছিলাম যে তড়িৎ বিভব ইকুয়ালস টু কার্য বাই আধান। প্রথমের দিকে এরকম একটা অঙ্ক ছিল এবং লাস্টেও এরকম একটা অঙ্ক রয়েছে। ভি এর মান জানতে চাইছে, অর্থাৎ তড়িৎ বিভব জানতে চাইছে। কার্য এখানে কত হচ্ছে? কার্য 90 জুল কাজ করছে। আধান কত? 2000 কুলম্ব। 0 0 কাটো, এবং এই 9কে আমরা যদি 200 দিয়ে ভাগ করি তো এটা 0.045 ভোল্ট হবে। 0.045, অপশান বি এটা হবে সঠিক অ্যান্সার। তো এটাই ছিল সম্পূর্ণ ভিডিওটি। থ্যাংক ইউ।